হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু আবার ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কিন্তু আবার নিয়ে চলে এসেছি সত্যি ভূতের গল্প বলতে আর নিজে বুকে। আর আমি এখন ছাদে বসে ইন্ট্রোটা কেন দিচ্ছি, তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো তোমাদের সাথে এটাই শেয়ার করবো, এই গল্পটা যে বলেছে সে আমার খুব 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 প্রিয় মানুষ আর খুব কাছের মানুষ ছিল। যদি বলো ছিল বলছি কেন, হ্যাঁ আজও আছে, ইন ফিউচারও থাকবে। কিন্তু কি বলো তো, কেউ যখন সরে যায় তাকে টেনে আনা যায়, কিন্তু কেউ যদি নিজে থেকে সরে যায় না, তাকে নিয়ে আসার সাধ্য কারণ নেই। তো যাই হোক, সেরকম কিছুই বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই সেই প্রিয় মানুষটাই কাছ থেকে আমি গল্পটা শুনেছি ইভেন সে আমাকে শুনিয়েছিল। কারণ আমার এই সত্যি ভূতের গল্পটা খুব খুব কম টাইমের, খুব মানে কয়েক সপ্তাহ হলো আমি চালু করেছি, সেটা তোমরা সবাই জানো। এটা অনেক দিনের নয়, চালু করার পরে সে যখন এই গল্পগুলো দেখেছিল তো বলেছিল এটা না খুব ভয়ঙ্কর গল্প, তুই এটা শেয়ার করিস, দেখবি ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে, তুই আমাকে গল্পটা বলিস। তো সে আমাকে গল্পটা বলেছিল, কিন্তু বুঝতে পারিনি সেটাই তার শেষ গল্প হবে। তো সে আর নেই, মানে সে আমার সাথে নেই, তোমরা কিন্তু ভুল মিন করো না, সে আমার সাথে নেই। তো হয়তো তার কাছ থেকে আর গল্প শোনা হবে না, কিন্তু শুধু এইটুকু বলবো, কি বলবো জানি না, তার সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করছে না, শুধু এইটুকু বলবো সে খুব কাছের মানুষ ছিল বরং আমার। কারণ সত্যি কথা বলতে মা বাবা ভাইয়ের পরে তাকেই স্থানটা দিয়েছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে সেই জায়গাটা নেই। তো তার এই লাস্ট স্মৃতিটুকুনি রয়েছে। ভেবেছিলাম পোস্ট করবো কি করবো না, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পোস্ট করবো কিনা, অত নেই, শুধু শুধু গল্পটা হয়তো আর কখনো দেখবেও না। তো ভাবছিলাম পোস্ট করবো কিনা, তারপর মনে হলো না, এটা তো লাস্ট বলা গল্প ছিল। আর এই গল্পটা আমি মানে যবে থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে তবে থেকে আমি ওই গল্পটাই শুনি, ভালো লাগে, মানে মাঝে মধ্যে শুনে উঠি। তো যাই হোক, গল্পটা তোমাদের সামনে বলবো। তো আমি এখন ইন্ট্রোটা বাইরে দিয়ে নিচ্ছি, তার একটা কারণ আছে, সেই জন্যই বাইরে ইন্ট্রোটা দিলাম। তো ঠিক আছে, চলো গল্পটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা শোনো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছিল, খুব রাত্রি 2টো প্রায় 3টের কাছাকাছি অবধি গল্পটা শুনেছিলাম। আর রাত্রেবেলা এরকম একটা হরর স্টোরি শুনতে কার না ভালো লাগে বলো, খুব ভালো লাগছিল। আর খুব ইন্টারেস্টিং গল্পটা কিন্তু হতে চলেছে। তো চলো দ্রুত কথা না বাড়িয়ে ফটাফট গল্পটা শুরু করে দিই। তো আজকের গল্পটা শুরু করার আগে সবার প্রথম যেটা আমি তোমাদের সাথে বলবো, সেটা প্রথম যে নামটা আমি নেব সে হলো স্কন মন্দিরের এই মুহূর্তে বলতে পারো যে সর্বেসর্বা প্রভুপাদ, স্বামী প্রভুপাদ, সবাই হয়তো নামটা শুনেছ। তারই শিষ্য দৈপায়ন মহারাজ হলো তার সব থেকে বড় একনিষ্ঠই বলতে পারো, একনিষ্ঠ শিষ্য। গল্পটা আমি এখান থেকে স্টার্ট করি। কেন এই দুজন নামটা বললাম সেটা তোমরা গল্পটা চলাকালীনই বুঝতে পেরে যাবে, তাই আর এই মুহূর্তে বলতে চাইছি না। তো গল্পটা এবার শুরু করি। গল্পটা যেখানকার সেটা হলো কাশীপুর হলো উত্তর 24 পরগনার একদম বনগাঁ সীমান্তের বর্ডারে, মানে বাংলাদেশে যাওয়ার যে একদম শেষ বর্ডার কাশীপুর। তো আমি সেখানকারই একটা গল্প বলছি। তো ওখানে আজ থেকে বহু বছর আগেকার গল্পটা, অনেক মানে বছর আগের গল্পটা এরকম। ওখানে একটা সম্ভ্রান্ত বাড়ি ছিল, বেশ সম্ভ্রান্ত বাড়ি। আর আগেকার দিনে বলে নয়, এমনিই দেখবে গ্রামাঞ্চলে যেটা হয় সেটা হলো বিঘা বিঘা জমি, মাঠ, ফাঁকার, মানে অজস্র বন জঙ্গলে ভর্তি, সেরকমই ছিল। ছোট অনেক ছোটোখাটো ঘর ছিল, তার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারও ছিল। সেই সম্ভ্রান্ত পরিবার মানে পরিবারের যার কথা মানে যে ঘটনাটা বলছি, সেই সম্ভ্রান্ত পরিবারটাকে নিয়েই ঘটনাটা। তো সেই পরিবারে একটা বউ মানে বিয়ে করে নিয়ে আসে, 2 ছেলে ছিল, মানে 2 ছেলে 2 মেয়ে ছিল। তো যথারীতি ছোটো মেয়ের বিয়ে হয়ে গেছে, ছিল 2 ছেলে, 2 ছেলেরও বিয়ে দিয়েছে। মানে 2 ছেলের বিয়ে দিয়েছে বলতে প্রথম মানে বড় ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছে। তো বউ নিয়ে আসার পর প্রায় মাসখানিক হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো এখন আগেকার দিনে কীরকম ছিল, মানে যেহেতু জনবসতি অতটা ছিল না, তাই অনেকটা দূরে, মানে অনেকটা মাঠ ছিল, আর মাঠের অনেকটা দূরে তোমার মন্দির ছিল। তো ওখানে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, রাধাকৃষ্ণের একটা ভালো খুব সুন্দর মন্দির ছিল, যেটা বহু বছর পুরনো, প্রায় ধরে নাও 50-60 বছর পুরনো মন্দিরটা। তো ওই মন্দিরে 3-4 মাস বিয়ে কিন্তু হয়ে গেছে, মানে বউটার বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর 3-4 মাস চলে গেছে। কিন্তু ওদের বাড়ি থেকে ওই মন্দিরের দূরত্ব বেশিক্ষণেরও না, মানে হাঁটা পথে 3-4 মিনিট লাগে। তো কখনো নিয়ে যায়নি বা প্রণাম করাতেও নিয়ে যায়নি। তো একদিন হঠাৎ তার বাড়ি থেকে শাশুড়ি টাশুড়ি সবাই মিলে বউটাকে নিয়ে যায় মন্দিরটায়, রাধাকৃষ্ণের মন্দিরে, মানে সকালের দিকে মন্দিরে নিয়ে যাওয়ার পর ওখানে যথারীতি প্রণাম করে, মানে মন্দিরে গেলে যা হয়, মন্দিরে গেছে। আর সব জায়গাতেই মন্দিরে গেলে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো মন্দিরে নিয়ে যাওয়ার পর বউটাকে নিয়ে যাওয়ার পর চলে এসেছে। আসার পর বাড়িতে যেরকম নর্মাল থাকে সেরকম ছিল, কিন্তু সেই দিন রাত থেকে ওর মনটা খুব আনচান করতে থাকে, মানে ওর শুধু মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছে যে আমি ওইখানে যাবো, আমি মন্দিরে যাবো। ও কী করেছিল রাত্রেবেলা, তখন 7:30-8টা, ওই মানে অত রাত্রে, আর একটা গ্রাম অঞ্চলে প্রায় ওই টাইমটা বেশ রাত বলা চলে, বেশ রাত। ওই টাইমটা বউটা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে একা চলে গেছিলো ওই মন্দিরটায়।
ওই রাধাকৃষ্ণের মন্দিরে চলে গেছে। আর যথারীতি ওখানে সকালবেলা কোনো প্রবলেম নেই, সকালবেলা পুরো খোলা মেলা থাকে, কোনো অসুবিধা নেই, সবাই জানে ওখানে অনেকে পুজো করতে আসে, গান বাজনা করতে আসে, সব কিছু। কিন্তু রাতের পর ওই জায়গাটা নিঝুম। কারণ কি বলতো, মানে যেই জায়গাটায় মন্দিরটা, তার মানে তার ওখান দিয়ে তো একটা সরু গলি দিয়ে যেতে হয়, মাঠের সরু গলি দিয়ে মন্দিরটায় যেতে হয়। আর চারপাশে না বন জঙ্গলে ভর্তি, বড় বড় গাছ, মানে হেন কোনো গাছ নেই, অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, বট গাছ, নিম গাছ, সব রকম গাছ আছে। তাই জন্য মানে পাড়ায় মানে গ্রামে সবাই জানতো যে সন্ধ্যার পর গাছ ছমছমে ব্যাপারটা থাকে বলে কেউ যেতে চাইতো না। তো যথারীতি কেউ যেতে চায় না, মানে ওখানটা যেতে চাইতো না। তো ওই বউটা না চলে গেছে, যেহেতু সকালবেলা ঘুরিয়ে নিয়ে এসেছে, বিকেলবেলা ওর মন হয়েছে যে যাবো, চলে গেছে বউটা। বউটা একটু কীরকম টাইপের, বউটার মানে খুব কৌতূহল, যে কোনো বিষয় নিয়ে খুব কৌতূহলী। তো বউটা যথারীতি চলে গিয়ে দেখছে যে বন্ধ, গেট বন্ধ, উকি ঝুঁকি, কারণ উনি ও গিয়ে বসতে চাইছে। তো উকি ঝুঁকি দিচ্ছে, তো উকি ঝুঁকি যখন দিচ্ছে তখন ওখানকার এক পুরোহিতই বলা চলে, কারণ উনি হলো প্রায় বলতে পারো যবে থেকে মন্দির, মানে ওদের পূর্বপুরুষ ধরে ওই মন্দিরটাকে দেখভাল করে আসছে। এবার ওনারও বয়স প্রায় মাঝ বয়স, মানে 90-90 হয়ে গেছে, 80-90 বছর বয়সের একজন বৃদ্ধা। উনি ওখানকার পুরো পরিচর্যা করে, প্লাস উনি ওই মন্দিরে দেখভাল করে, প্লাস উনি পুরোহিত। উনি ওখানে দেখছে যে উনি মানে উনি কিন্তু বিকেলবেলা আসে, সন্ধ্যাবেলা করে উনি একমাত্র আসে, আর কেউ কিন্তু ওই মানে মন্দিরে যেতে সাহস পায় না, ওই গ্রামের রাস্তা দিয়ে সাহস পায় না। কিন্তু উনি ওই লণ্ঠন নিয়ে টুকটুক করতে করতে কিন্তু উনি একমাত্র আসে। এইবার ভালো কথা, উনি যখন আসে, উনি আস্তে আস্তে আসছে, মানে এসে দেখছে যে বউ, মানে একটা হঠাৎ করে দেখছে একটা বউ যে দরজা ধরে জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে ভেতরে যাওয়ার জন্য। তো এবার ভেতরে যাওয়ার জন্য যখন উকি ঝুঁকি মারছে, তখন ওখানে বলছে, কে মা তুমি এত রাত্রেবেলা তুমি এখানে এসেছো কেন একা একা? তো বলছে, আমি না এখানে এসেছি, আমাকে একটুখানি দরজাটা খুলে দেবেন, আমি একটু গিয়ে বসবো ভেতরে। বলছে, তোমাকে দরজাটা খুলে দেবো, তুমি গিয়ে বসবে, তোমার সাথে কে এসেছে? তুমি এত রাত্রে একা এসেছো? বলছে, হ্যাঁ, আমার সাথে তো কেউ আসেনি, আমি একাই এসেছি। আজকে সকালবেলা আমাকে মানে নিয়ে আসার পর আমার না এখানে আসলে খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে জায়গাটা, আমার খুব নিরিবিলি লেগেছে, আমার মনটা শান্ত লাগে, আমার না যেতে ইচ্ছা করছিল, মানে আবারও আসতে ইচ্ছা করছিল, তাই আমি কাউকে কিছু না বলে চলে এসেছি। বুড়োটা না যেহেতু অনেক কিছু জানে, পুরোনো দিনের মানুষ, তাই না উনি না বুঝতে পেরেছিল ব্যাপারটা, উনি পুরোটাই ধরে ফেলেছিল। তো বুড়োটা তখন বলছে যে, ঠিক আছে, তুমি আজকে এসেছো ভালো কথা, কিন্তু এরপর থেকে কোনো দিন রাত্রে তোমরা এখানে আসবে না, রাত্রে এখানে আসবে তো নাই, আর যখনই এখানে আসো না কেন কাউকে সঙ্গে করে নিয়ে আসবে, তুমি একা আসবে না। তো বলছে, আপনার আমি মানে আপনি যে আমাকে বললেন, আপনাকে আমি মানে আপনার কথা আমি শুনবো, আপনার কথা মর্যাদা দেবো, কিন্তু কেন আসবো না জিজ্ঞেস করেছে। তখন বলছে, না তুমি আসবে না, এখানে রাত্রেবেলা কেউ আসে না, এখানকার বন জঙ্গল ভর্তি থাকে, কখন কি হয় না হয় সেই জন্য আসতে হবে না, আজকে তুমি এসেছো, চলো আমি তোমাকে দিয়ে আসি। তখন বউটা বলছে, না আপনি এত বয়স হয়ে গেছে, আপনি কি করে যাবেন? বলছে, আমার অভ্যাস আছে, আমার কাছে আলো আছে, আমার আর কিছু চাই না। কারণ ওনার তো কোনো ভয় নেই, উনি কিছুতে ভয় পায় না, আর ওনাকে ভয় কেউ মানে কোনোভাবে ভয় হয়ও না ওনার দিক থেকে, উনি পুরো একদম। তো বউটাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে ওকে একা ছাড়িনি, উনি তো বুঝতে পেরে গেছে, আর ওকে জিজ্ঞেস করেছে, তুমি কোন বাড়ির বউ? তখন বলেছে, আমি অমুক বাড়ির বউ, আমি এইখান থেকে এসেছি। তখনই ও 2-2 করে নিয়েছে। তখন বলছে যে, ও আচ্ছা ঠিক আছে। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তো রাস্তা দিয়ে যেতে বলছে যে, আচ্ছা, তোমার শ্বশুরবাড়িতে ওইদিকে মানে দক্ষিণ দিকে একটা ঘর আছে না? তো ওই ঘরে তো তোমাদের সন্ধ্যার পর যাওয়া নিষেধ, তো তুমি কি ওই ঘরটায় কখনো গেছো নাকি? তো বলছে, না তো। তখন বউটা মানে প্রথম চোটে না তো বলার আগে উনি চমকে উঠে বলছে, মনে মনে ভাবছে যে আমার বাড়ি সম্পর্কে এত কিছু জানে, তার মানে ইনি নিশ্চয়ই কিছু জানে। তো তখন উনিকে জিজ্ঞেস করছে, আপনি কি করে জানেন? বলছে, না আমি তো এই গ্রামেই থাকি, তাই আমি জানি মা। তো বলছে না, তখন বউটার বড্ড কৌতূহল, বউটার ছোটো ছোটো ব্যাপারে অনেক কৌতূহল বলে বউটা বুঝতে পেরে যায়। তো বুঝতে পেরে গিয়ে বউটা বলছে, না আপনার যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি কিছু বলবো না, এখানে কি কোনো কাহিনী আছে আপনি এমনভাবে বলছেন? বলছে, না কোনো কাহিনী নেই। তখন বউটা বলছে, না ওই ঘরটা তো আমাদের কেউ কোনোদিন যেতে দেয় না, আমি তো বিয়ের পর থেকে এসে সারাদিনই ওটা বন্ধ দেখি, আর ওখানে লাল কাপড় কত রকম কিছু ফুল টুল দিয়ে কী সব জড়ানো থাকে, ওটা একটা কেমন জানি ঝুলটুল হয়ে গেছে, ওই ঘরে কোনোদিনই ঢুকতে দেয় না, আর অনেক বড় তালা থাকে, ওই ঘরে তো কাউকে ঢোকা নিষেধ, তো কোনোদিন তো যায়নি। তো বলছে, ঠিক আছে, যাবাও না। তখন লোকটা বলছে, ওই দিকটাই যাবেও না। যেই বলেছে তখন ও মানে যে জিনিসটা না করা হয় সেই জিনিসটাই করবো, এই একটা মানে অনেকের থাকে না যে কি আগ্রহ থাকে, যে কি এটার বিষয় এরকম একটা আগ্রহ থাকে না, সেই আগ্রহ থেকে বউটা তখন বলছে, ঠিক আছে, তখন চুপ করে গেছে। তখন লোকটাকে আবার জিজ্ঞেস করেছে যে, আপনি আমাকে বলতে পারেন? বলছে, না সময় আসলে ঠিক বলবো, আগে বিশ্বাসের জায়গাটা আসুক, যদি কখনো বিশ্বাসের জায়গা আসে আমি অবশ্যই বলবো, যদি প্রয়োজন হয় অবশ্যই বলবো। বলে ওকে বাড়ি অবধি যখন এগিয়ে দিয়েছে একদম দুয়ারের সামনে, তখন বউটা বলছে, আপনি একা যাবেন? বলছে, আমার অভ্যাস আছে, তুমি ঘরে ঢোকো। তাই বলে বউটাকে দিয়ে চলেছে। বউটা কি করেছে, যখনই ওকে রেখে এসেছে, যে মুহূর্তে ওকে বাড়িতে রেখে এসেছে, বউটা কি করেছে, সোজা চলে গেছে শাশুড়ির ঘরে গিয়ে বলছে যে, আমাকে ওই ঘরের চাবিটা দিন তো, মানে ওই রাত্রেবেলা, মানে এত কৌতূহল, মানে যখনই ও শুনেছে যে ওনার মুখ থেকে শুনেছে যে ওই ঘরটা বন্ধ থাকে, উনিও জানে, তখন ওর মাথার মধ্যে একটা গেস করেছে, এত কৌতূহল, ও ভাবছিল ওখান থেকে যদি কেউ মানে উড়িয়ে নিয়ে গিয়ে ওকে দিত, সাথে মনে গিয়ে দরজা খুলে দিত। ও বাড়িতে ঢোকার সাথে আগে শাশুড়ির ঘরে গেছে, গিয়ে বলছে, আমাকে ওই দরজার চাবি দিতে হবে, আমি ওই ঘরে যাবো, ওই ঘরে কি আছে? তো শাশুড়ি বলছে, না ওই ঘরে তো যাওয়া যাবে না, ওই ঘর অনেক কষ্ট করে আটকে রাখা হয়েছে, আমরা অনেক দিন বাড়ি ছাড়া ছিলাম, ওই ঘরে যাওয়া যাবে না। ও তত বলছে, না আমি ওই ঘরেই যাবো।
তখন বলছে কেন যাবে তুমি, ওই ঘরে যাওয়া যাবে না। তখন বলছে তাহলে আপনি বলুন কেন ওই ঘরে যেতে দিতে চাইছেন না, কেন আপনারা না করছেন ওই ঘরে দিতে, আর ওই ঘরে এত বড় তালা কেন ঝুলছে। তখন কি করবে, বাধ্যতামূলক আর ওরকমভাবে প্রশ্ন করছে, আর শুনছেই না, নাছরবান্দা, নতুন বউ বলে কথা, 3-4 মাস হলো বিয়ে হয়েছে, তখন তো মিথ্যেও বলতে পারে না। তখন কি বলছে, তখন শাশুড়ি বলল আমার যে বড় মেয়ে ছিল সে ওই ঘরে সুইসাইড করেছে, মারা গেছে, মানে হ্যাংড হয়েছে, বুঝতে পারছো, হ্যাংড হয়ে গেছে, হ্যাংড হয়ে মারা গেছে। তো সেই জন্য ওখানে যাওয়া যাবে না, ওখানে তালা দেওয়া আছে, ওই ঘরটা বন্ধ থাকে, ওই ঘরে যাওয়া যাবে না। তুই বউটা শুনতে চায় না, মানে অত বড় ঘটনাটা শোনার পরও বলছে তাতে কি হয়েছে, বাড়িতে তো মারা যায়, অনেক মানুষই মারা যায়, বা এরকম অনেকেই সুইসাইড করে, তাই বলে কি ওই ঘরে যাওয়া যায় না, অবশ্যই যাওয়া যায়, তুমি দাও চাবি দাও আমি খুলবো। তখন বলে যে না ওই ঘরে যাওয়া যাবে না, কারণ ওই ঘরে ওখানে আটকা রয়েছে কিছু, সেটা বলে গেছে যে কোনো আমরা যাকে দিয়ে ওটা বন্ধন করিয়েছি সে বলে গেছে কোনো দিন ওই ঘরে যেতে না। আজ প্রায় 20 বছর হয়ে গেছে ওই ঘরের দরজা খোলা নেই, তো ওই ঘরে কিন্তু যাওয়া যাবে না। এবার বলি, এই যে বলেছিলাম যে দৈপায়ন মহারাজ, এই যে দৈপায়ন মহারাজের কথাটা বলেছিলাম, এই দৈপায়ন মহারাজ হলো যেহেতু উনি কৃষ্ণ নামে বোঝেছিল, কৃষ্ণ নামে ভক্ত ছিল উনি, যেহেতু প্রভুপাতের শিষ্য ছিলেন, তো উনি বিভিন্ন জায়গায় দেখবে না অনেক সাধু সন্ন্যাসীরা এক এক জায়গায় এক সময় যায়, তো সেরকম ওই যে কৃষ্ণ মন্দিরটায় এত পুরনো, আর উনি ওই কৃষ্ণ দৈপায়ন মহারাজ ওখানে মাসে 2 মাস অন্তর কি 3 মাস অন্তর এরকম এসে বেশ অনেক দিনের জন্য, বেশ 10-12 দিন 15 দিনের জন্য উনি ওখানে থাকতেন, পুজো আর্চা করতেন, থাকতেন। কৃষ্ণ দৈপায়ন মহারাজ ছিলেন খুবই সুষ্ঠুপুষ্ট একজন পুরুষ, দেখতে অসম্ভব সুন্দর, মানে সেই রকম গঠন তার। কিন্তু তার একটা যখন সে কৃষ্ণ নাম নিয়েছিলেন, প্রথম শিষ্য হয়েছিলেন, তখন থেকে তার প্রতিজ্ঞা ছিল যে কোনো নারীকে সে স্পর্শ করবে না। কেউ যদি প্রণামও করে সে 10 হাত দূর থেকে তাকে 10 হাত দূর থেকে ষষ্ঠঙ্গে শুয়ে তাকে প্রণাম করবে, সে 10 হাত দূরে থাকবে, সেরকমভাবে প্রণাম করবে। কোনো নারীকে আজকে এমনও ওনার প্রতিজ্ঞা ছিল যে কোনো নারীকে সে আঙুলের ডগা দিয়েও ছোবেন না, এতটাই উনি দৃঢ়ভাবে সংকল্প রেখেছিল। তো সেখান থেকে উনি কোনো নারীকে স্পর্শ করতেন না, এবং কোনো নারীর প্রতি ওনার কোনো রকম দুর্বলতা ছিল না। তো দেখতে ছিলেন অসম্ভব সুন্দরী, এই দৈপায়ন মহারাজ ছিলেন দেখতে অসম্ভব সুন্দরী, সুষ্ঠুপুষ্ট একজন পুরুষ যাকে বলা যায়। স্বাভাবিক যে কেউ দেখলে, যে কোনো নারী দেখলেই তার প্রতি আসক্ত হয়ে যেতেই পারে, সেরকম একজন সন্ন্যাসী ছিলেন, তিনি শিষ্য ছিলেন। তো যাই হোক, তো সেইখানে দাঁড়িয়ে সেই যে মন্দিরটা, এই ওনাদের বাড়িটা যেখানটায়, উনি যে বাড়িটা, বউটা যে বাড়িটায় থাকে, সেই বাড়িটা থেকে ঘুরে যেতে তো 3-4 মিনিট সময় লাগে মন্দিরটায়, তারও বেশি হয়তো একটু আসতে গেলে 5 মিনিট ধরে নাও সময় লাগে। কিন্তু ওই যে দক্ষিণ দিকে যে ঘরটা পুরো বন্ধ করে রেখেছে, সেই জায়গায়, সেই দিক থেকে যদি যাওয়া যায় তাহলে বলতে পারো যে এক ছুটে চলে যাওয়া যাবে। কারণ ওই দক্ষিণ দিকে যে ঘরটা, ওই দিকটা তো যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে, ওই সাইডটা পুরো আউট করে দিয়েছে, এই সাইডে নতুন করে ঘর আবার নতুন করে তৈরি করেছে। ওই সাইডে যা ছিল ওখান থেকে আর যায় না, ওই একটা ঘর যে বন্ধ করে দিয়েছে তা বলে নয়, আশেপাশে ওই দিকটা বন্ধই করে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। আর ওখানে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে। এবার বলি, ওই যে ঘরটা, যে দক্ষিণ দিকে যে ঘরটার কথা, আগে ঘরটার বিবরণ দিই, ঘরটা যে ছিল ওই ঘরটার সোজাসুজি, ঘরটার জানলা যে জায়গাটায়, সেই জানলা থেকে একদম ওই মন্দিরটা একদম হুবহু দেখা যেত। আর এমনভাবে দেখা যেত ওখানে যদি কেউ পুজো করে বা কেউ দাঁড়ায় বা কেউ আসে, একদম স্পষ্ট তোমরা দেখতে পাবে। ওখানে বসলে, ওদের ঘরে বসলে একদম সব ঠাকুরকেও তোমরা স্পষ্ট দেখতে পাবে। তাহলে বুঝে রাখো কতটা কাছাকাছি ওই দিকটা থেকে। আর ওখানেই মাঝখানে উঠোনে ছিল বিশাল বড় একটা অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছটা এখনো পর্যন্ত রয়েছে, বিশাল বড় যেহেতু অশ্বত্থ গাছ রয়েছে, আর ওইখানটায় ঘরটা রয়েছে। এইবার কি হয়েছে, ও যখনই দেখতো কৃষ্ণ দৈপায়ন মহারাজ এসছে, ওই বাড়ির যে মেয়ে, বড় মেয়ে যে বললাম হ্যাংড হয়েছে, সেই বড় মেয়ে ওনার প্রতি একটা মনোভাব জন্মেছে। যখনই দৈপায়ন মহারাজকে দেখতো যে উনি এসে গেছে, উনি মেয়েটি এক ছুটে চলে যেত, গিয়ে ওখানে বসে থাকতো, চুপচাপ বসে থাকতো, অনেক ভাবে বোঝাতো। তো কোনোভাবেই, তো এটা তো প্রথমেই বললাম যে ওনার একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞা নিয়েছিল, ওনার উপর একটা ভাব জন্মেছিল। তো এরকম একটা মনোভাব জন্মেছে অনেক দিন ধরে। উনি যখনই আসে তখনই ছুটে যায়। ও জানতো, মেয়েটা কিন্তু জানতো যে ও দৃঢ় সংকল্প নিয়েছে, দৈপায়ন মহারাজ দৃঢ় সংকল্প নিয়েছেন যে কোনোভাবেই কোনো নারী তাকে স্পর্শ যেন করতে না পারে। সেইটা জানার পরও সে বারবার ওনাকে বোঝাতে যেত। উনি অনেকবার বুঝিয়েছে, বোঝানোর হয়তো ইঙ্গিতে আকার ইঙ্গিত যেভাবেই হোক ওকে বুঝিয়েছে, ও কিছুতেই শুনতো না। এইবার বলি, ওই যে পুরোহিতটার কথা বললাম একটু আগে, যে ওখানে একজন পুরোহিত ছিল, সেই পুরোহিতটা কি বলে, ওই বউটাকে এগিয়ে দিয়ে গেল। সেই পুরোহিত যে তখনও ওখানে পূজারী ছিলেন। এবার এই মেয়েটি একমাত্র সাক্ষী হলো ওই পূজারী। মেয়েটি পূজারীকে সমস্ত ঘটনাটা বলার পর, আর এমন একটা বিষয়, এই বিষয়টা যদি গুণাক্ষরে পাড়ার লোক, পাড়া বলতে গ্রামাঞ্চলের পুরো লোক যদি জানতে পারতো, মেয়েটাকে হয়তো পিটিও মেরে দিতে পারতো। কারণ ওটা এতটাই উনি এমনভাবেই নিজেকে তৈরি করেছে বা এমনভাবেই সবার কাছে করেছে, এই ধরনের কোনো জিনিস কোনো গ্রামবাসী সহ্য করতে পারবে না। নয় মেয়েটাকে আগুনে পুড়িয়ে মেরে দিত, নয়
তাকে পিটিয়ে মেরে দিত। এবার আসি যে ও যখন মানে দৈপায়ন মহারাজ যখন রাত্রেবেলা ঘুমাচ্ছে, মানে একদম একদম নিশুতি রাত, তখন মেয়েটা আস্তে আস্তে বাড়ি থেকে গেছে, গিয়ে ওই পুরোহিতটা জানতো, পুরোহিতটা প্রথম চোটে জানিনি, পুরোহিতটা পরে জানতে পেরেছে। কীভাবে জানতে পেরেছে সেটা তোমাদের বলছি। পুরোহিতটা এবার কী করেছে, যখন মেয়েটা গেছে রাত্রেবেলা, গিয়ে দরজা খুলেছে, কারণ ওখানে তো ওরকম ব্যাপার না, মন্দির বুঝতেই পারছো দরজা অবশ্যই দেওয়া থাকে, কিন্তু যেহেতু গ্রামবাসী যখন তখন যেতে পারে, তখন তো আর ওরকম ভয়টাই ছিল না, ভয়ের ব্যাপার ছিল না। মেয়েটা গেছে, যেহেতু ওনাকে স্পর্শ করা যাবে না, দৈপায়ন মহারাজকে স্পর্শ করা যাবে না সেটাও জানতো, জানার পরও ওই মানে উনি যখন একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ওনার পুরো পা ধুয়ে ওই জলটাকে একটা বোতলে সংরক্ষণ করেছে, যেটা ওরও দেখতে পেয়ে গেছে ওই পুরোহিত। এইবার পুরোহিত এসে যখন ধরেছে যে তুমি এই কাজটা কেন করেছো বা এটা নিয়ে যখন বলতে গেছে, তখন পুরোহিতকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাকে কোনো রকমভাবে আটকে দিয়েছে যাতে সে না গ্রামবাসীকে বলে বা কাউকে বলে। তখন বলার পরের দিন মেয়েটি আবার যায়, গিয়ে দৈপায়ন মহারাজকে তার মনের ভাব বোঝায়। দৈপায়ন মহারাজ তাকে একদম খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। সে তো রীতিমতন মানে মন ভেঙে যায়, ভেঙে গিয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি এসে ওর মা বাবাকে বলে। ওর মা বাবাও প্রচণ্ড বকাবকি করে যে এত বড় ঘটনা, মানে এত বড় ঘটনা সেটা তো জানতো না, যে জলটা নিয়ে এসেছে এটা কিন্তু জানতো না, এটা কেউই জানতো না, ইভেন ওর মা বাবাও জানতো না, মেয়েটার মা বাবাও জানতো না। এটা ও সেই দিন রাত্রেবেলা করে লুকিয়ে ওর যে একটা বড় বাস্ক, তখনকার দিনে তো আলমারি ছিল না, বড় যে টাং ছিল ওই টাঙের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে, ওর জিনিসপত্র ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। ওইটা নিয়ে ও নিজের বাড়িতে সারাদিন ছিটাতো, মানে ওর ঘরে নিজে ছেটাতো আর ওই জল খেতো, অনেক জল জমিয়ে নিয়ে এসেছিল, অল্প অল্প এক ফোঁটা করে এগুলো করতো। তো ওর মা বাবাকে যখন পুরোটা বলে, ওর মা বাবা তো মারমুখো হয়ে যায়, কেন এত বড় সর্বনাশ করছিস তুই, কেন এটা কোনোভাবেই না, এই আর কোনোদিন মুখে আনবি না, উনি একজন মহারাজ, ওনার এই মানে দৈপায়ন মহারাজ, উনি কোনোভাবেই এই জায়গা থেকে অটুট, তুই কেন এইসব করেছিস, এইভাবে বকাবকি করেছে। মেয়েটা তখন মানে ওনার কষ্টে মানে এত কষ্ট পেয়েছে, সব জায়গা থেকে মানে বিচ্যুতি হয়েছে বলে ও সেই দিনই হ্যাংড হয়েছে, ওর নিজের ঘরে হ্যাংড হয়। এই হ্যাংড হওয়ার পর সবাই বুঝতে পারে যে কী কারণে হয়, মানে সবাই বলতে বাড়ির লোক অন্তত বুঝতে পারে, পাড়া প্রতিবেশী অতটা বুঝতে পারে না। আর ও তো ওই যে ঘরের যে জানালা, ওই জানালা থেকে বসে বসে তো ওইখানে সব দেখতো, মানে ওই মন্দিরে কখন কি আসছে না আসছে, কি হচ্ছে না হচ্ছে সব দেখতো, যেহেতু ওই সোজাসুজি মানে একদম মন্দিরটা সোজাসুজি ছিল, ওখান থেকে একদম সোজা ও সব দেখতো। এইবার ওইখানে মারা যাওয়ার পর যখন মানে মারা গেছে, মানে মারা টারা গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, হয় না দেখবে যে অনেক মা বাবা বলে কথা, তার উপরে ঠিক আছে মা বাবার কষ্ট হচ্ছে, ওই ঘরে গিয়ে ধূপধুনো দিচ্ছে, তারপরে ওখানে গিয়ে জল মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে, ধূপধুনো দিচ্ছে, তারপরে গিয়ে বসছে, মেয়ের স্মৃতি মনে করছে, টেবিল মানে ওখানে যে খাট আছে খাটে বসছে। কিন্তু দিনের পর দিন এটা করলে হবে কি, দিনের পর দিন কি হচ্ছে, উৎপাত বাড়তে আছে, মানে দিনের পর দিন কন্টিনিউ উৎপাত বাড়ছে। কীরকমভাবে উৎপাতটা বাড়ছে, ও মানে অসম্ভব, যখনই বসে থাকছে কোনো না কোনোভাবে রাত্রেবেলা, বিশেষ করে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড উৎপাত বাড়তে থাকতো। যে ধূপধুনো দিত সেটার গন্ধ চেঞ্জ হয়ে যেত। তারপরে রাত্রেবেলা দরজা একদম ছিটকিনি দেওয়া, মানে একদম খাপে বসানো, তবুও দুম করে বাড়ি মারছে, মানে দরজাগুলো ঝপড় করে হয় না, ছপট করে ঝাটকা দেয়, সেরকম হচ্ছে, জানালাগুলো ওরকম হচ্ছে, দরজাগুলো ওরকম হচ্ছে, কখনো দেখা যাচ্ছে অসত্য গাছের ডাল একা ভেঙে পড়ছে, মানে কোনো রকম ঝড় নেই, বৃষ্টি নেই, একদম গরমকাল, শুনশান এরিয়া, কোনো রকম ঝড় নেই, বাদল নেই, কিচ্ছু না, একাই পড়ে গেল, অসত্য গাছের ডাল ফাল ভেঙে যাচ্ছে, খুব উপদ্রব হচ্ছে। আর রাত বাড়লেই মানে একটা ঘুমটে, মানে ওই ঘরে কেউ ঢুকতে পারছে না, একটা কেমন একটা অস্বস্তি হচ্ছে, কেউ ওই ঘরে আশেপাশে যেতে পারছে না, একটা অন্যরকম কিছু কাজ করছে, সবাই সেটা বুঝতে পারছে, ওই পাশটায় যেতে পারছে না, ওই পাশটাও মনে হচ্ছে কেউ যেন পেছনে রয়েছে বা কেউ এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এরকম একটা ফিলিংস হচ্ছে। তবুও তারা রয়েছে, মানে মা বাবা হয়তো কী করে বুঝবে, তো তবুও তারা বাড়িতে নাম কীর্তন দিয়েছে ওদের কোনোটাতেই কিছু হচ্ছে না, সেই একই জিনিস, রাত হলেই উৎপাত বাড়ছে। আর শুধু উৎপাত বাড়ছে তা নয়, মানে রাত্রেবেলা মনে হচ্ছে কোথাও ভেঙে হুড়মুড় করে কি একটা ভেঙে পড়লো, দরজা তাড়াতাড়ি করে খুলে দেখছি কিচ্ছু না, যেরকম যেখানে জিনিস রয়েছে সব ঠিকঠাক রয়েছে, কোনো জায়গায় কোনো রকম নড়চড় নেই, সব ঠিকঠাক রয়েছে, কিন্তু দুমদাম ঝড় নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, দুমদাম জানালা বাড়ি খাচ্ছে, দরজা বাড়ি খাচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে, বাড়ি মনে হচ্ছে বাসন নিয়ে কেউ ছিটকে বিটকে ফেলে দিল, কিন্তু যেখানকার বাসন সেখানে রয়েছে, কোনো কিছু নেই, ঘর করে খাট নড়ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, কিন্তু কিচ্ছু না। ওখানে যাওয়ার পর পুরো শুনশান, এরকম দিনের পর দিন চলছে। তখন বাধ্যতামূলক ওরা থাকতে পারছে না। আসল ঘটনাটা হলো ওই যে জল, মানে ওই যে জলটা রেখেছিল, মানে ও যে অনেকটা পরিমাণে জল নিয়ে এসে যে ও একটা বোতলে বা একটা পাত্রে রেখে দিয়েছিল, সেটা যে ওর ট্রাঙ্কে ছিল, ওই ট্রাঙ্কটা যেহেতু ও খুলতে পারছে না, ও কোনো না কোনোভাবে ওই ট্রাঙ্কটাকে মানে দুলিয়ে হোক যেভাবে হোক ওটাকে খোলার চেষ্টা করছে। ওর এত পরিমাণে পিপাসা, ওই যে পা ধোয়া জলটা, ওইটা খাওয়ার জন্য ও পাগল হয়ে যাচ্ছে। মরে যাওয়ার পরও ওই জলের ওপর আকর্ষণ ওর চায়নি, ওইটা খাওয়ার জন্য ও মানে ছটপট করে পাগল হয়ে যাচ্ছে। এইবার যথারীতি তখন লোক ডাকলো, মানে ও তখনকার দিনে সব ওঝা টোঝা, তারপরে তান্ত্রিক ফান্ত্রিক যতটা ওদের সাধ্য ছিল টাকা পয়সা দিয়ে সব বললো, 2-3 জনকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বাড়ি তারপরে বাড়ি বললো যে কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে দাও, তারপরে সামনের দিকটা বাড়ি করলো, এই দিকটা ছেড়ে দিল, দিয়ে ওদের এই দিকটা পুরোটা বন্ধন করে দিল। আর ওই পার্সোনালি যে ওই দক্ষিণ দিকে যে রুমটা ঘরটা, ওই ঘরটা পুরো একদম এমনভাবে বন্ধ করে দিল, বিশাল বড় তালা দিয়ে এমনভাবে বন্ধ করে দিল, ওরাই ওখান থেকে ওই তান্ত্রিকরাই বলে গেছিলো যে এই ঘরটা কিন্তু কোনো দিন আপনারা কেউ খুলবেন না,
যদি খুলেন তাহলে আপনাদের বাড়ির ওপর কিন্তু বড় একটা বিপদ আসবে, আর এমনকি মৃত্যুহানিও হতে পারে। কারণ কোনোভাবেই কিন্তু এটা খুলবেন না, কারণ ওর মা বাবার উপরও রাগ ছিল, মেয়েটার কিন্তু মা বাবার উপর রাগ ছিল। কেন ছিল? কারণ ওর মা বাবাও সেটা মেনে নেয়নি। শুধু যে দৈপায়ন মহারাজ যে মেনে নেয়নি তা নয়, ওর মা বাবাও মেনে নেয়নি। আর মেয়েটা মারা যাওয়ার বেশ কয়েক মাস পরে দৈপায়ন মহারাজও মারা যায়। এটা একটা ঘটনা যে দৈপায়ন মহারাজও তারপরে মারা যায় কয়েক মাস পরে। শুধু একমাত্র ওই যে পুরোহিতটাই জানতো যে দৈপায়ন মহারাজকে কেউ যদি স্পর্শ করে থাকে তাহলে ওই মেয়েটি স্পর্শ করেছিল। তার আগে কেউ স্পর্শ করতে পারেনি আর কোনোদিন করেনি, সেটা শুধুমাত্র ওই লোকটাই জানতো। তো যাই হোক, এবার ওই লোকটা যে মানে জানতো, আর ওই ঘরটা আর খোলা হলো না। ওনাদের বলে দিয়েছিল, যেহেতু মা বাবার উপর ওর একটা প্রতিশোধের ব্যাপার ছিল, যেহেতু ওর মা বাবাও মেনে নেয়নি, বকাবকি করে ওকে সরিয়ে দিয়েছে, তাই ও পুরোপুরি একদম দরজা মানে একদম পুরোপুরি লক করে দিল। দিয়ে ওরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকলো, থেকে নতুন করে আবার এইদিকে বাড়ি করলো। এখন ওরা এখন মানে বিয়ে টিয়ে ছেলেদের বিয়ে দিয়েছে, এইদিকে এসে ওই দিকটা আর যায় না, মানে ওই দিকটা যাতায়াত না। আর ওই দিক থেকে ওর মানে ওদের যে ওই কৃষ্ণ মন্দিরটা, ওদের না মানে গ্রামের যে কৃষ্ণ মন্দিরটা একদম সহজ, মানে এক দৌড়ে যাওয়া যায়। কিন্তু এই পাশ দিয়ে একটু ঘুরে গেলে 5 মিনিট মতন, যারা দ্রুত গেলে 2-3 মিনিটে চলে যাওয়া যায়। ঘুরে যেতে হয় যেহেতু 5 মিনিট টাইম লাগে, গল্প করতে করতে অনেকে গেলে তো 5 মিনিট টাইম লাগে। তো এই কী আর করবো, বাড়ির সামনের মানে রেল লাইন তো হট করে। যাই হোক, তো 5 মিনিটে যাওয়া যায়। এই দিকটা ওরা বাড়িটা করে নেয়, করে নিয়ে নেওয়ার পর ওরা ওখানেই থাকে। আর এই দিকটাই পুরো সিল করে দেয়, মানে ওই ঘরটা আর খোলা হয় না, ঘরটা ওরকমই পড়ে থাকে। আর ওই যে অসত্য গাছটা ওটাও ওরকমই থেকে যায়। আর ওই মাত্র ওই পুরোহিতটাই শুধুমাত্র জানতো এই পুরো ঘটনাটা, পুরোহিতটা জানতো। এবার আসি পরের পার্টে। তো পুরোহিতটা তো জানতো। এবার ওই যে বউটা, মানে যে বউটা এত উৎসাহী ছিল, সে কিন্তু সমস্ত ঘটনাটা শুনলো, তার শাশুড়ির কাছ থেকে সমস্ত ঘটনাটা শুনলো, সব কিছু শুনেছে, সব কিছু। তবুও ওর কৌতূহল, মানে এতটাই কী বলবো, বেয়াদব বলা চলে নাকি, এতটাই মানে ওর ভেতরে কিউরিসিটি কাজ করে যে ও তবুও মানে কোনোভাবেই ও কোনো কারুর কথা শুনতে রাজি নয়। মানে ও ওই ঘরটার ভেতরে যাবেই, ও দেখবেই যে কী আছে, ঠিক আছে। ওর একটা কৌতূহল কাজ করেছে। এবার যথারীতি সবাই বলে টলে ঘুমিয়ে গেছে, জানে যে আর যাবে না, যা বলেছি বলার পরে সবটাই তো শুনলো, তারপরে আর যাবে না। কে জানে যে ওর এতটা কৌতূহল লেগেই রয়েছে, মানে এতটা কৌতূহল কাজ করছে। ও কি করেছে, যখন সবাই ঘুমিয়ে গেছে, বাড়ি শুদ্ধ লোক ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে যাওয়ার পর ও ওত পেতেছিল যে কখন সবাই ঘুমিয়ে যাবে। আর ঘুমিয়ে যাওয়ার পর যে মানে ও উঠে, ওর ভাবনা চিন্তা ছিল যে ও মানে সবাই ঘুমিয়ে যাওয়ার পর উঠবে, উঠে শাশুড়ির ঘরে যাবে। তো শাশুড়ির ঘরে যাওয়ার পর শাশুড়ির ঘরে গেছে, যাওয়ার পর ওখান থেকে আস্তে আস্তে ও কোথায়, ও কথা চলে জিজ্ঞেসও করেছিল যে কোথায় চাবি থাকে বাকি বৃত্তান্ত। সেটা তো অত তো বুঝতে পারিনি, যে ওরকম এত কিছু শোনার পরও দরজা খুলবে এটা তো বুঝতে পারিনি। তো ও আস্তে আস্তে শাশুড়ির কাছ থেকে, মানে শাশুড়ি ঘুমন্ত অবস্থায় ও লুকিয়ে লুকিয়ে ওই চাবিটাকে নেয়। চাবিটাকে নিয়ে ও যখন দরজাটাকে খোলে, মানে চাবিটা গিয়ে সাথে সাথে ওই পাশে, মানে এইদিকে তো ওদের ঘর এই দিকটা বানিয়ে নিয়েছে, এই পাশগুলো বানিয়ে নিয়েছে, ও ওই দক্ষিণ মোড়ে চলে গেছে। ওখানে কিন্তু উঠোনের উপর একটা বিশাল বড় অশ্বত্থর গাছ, ওই দিকটায় গেলেই কিন্তু গাছ ছমছমে একটা ব্যাপার থাকে। আর ওখানটা ওরা এমনভাবেই ওটাকে করে দিয়েছে, একটা পার্টিশন দিয়ে দিয়েছে, মানে ওই মুখও, মানে ওইদিকে যেন চোখটাও না যায়। রাত্রেবেলা যখন কেউ উঠোনে বেরোবে, মানে এইদিকে উঠোনে বেরোবে, তাও যেন ওই দিকটায় চোখ না যায়, সেই রকমভাবে একটা পার্টিশন দিয়ে দিয়েছে। ওই বউ সেই কিচ্ছু মানেনি, না মেনে ওই পাশে চলে গেছে। গিয়ে ওই বউ ওই দরজাটা তালাটা দিতে ঝপ করে দরজাটা খুলে যায়। এবার তখন তো তান্ত্রিকরা বলে গেছিলো, তান্ত্রিকরা যে শালু কাপড়গুলো আছে, লাল শালু কাপড়ের মধ্যে অনেক কিছু মন্ত্রপন্ত্র পুড়ে, অনেক দড়ি দিয়ে ওই তালার সঙ্গে লাগিয়ে যায়। আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটনা। তো 20 বছর আগে যখন ওই শালু কাপড়ে দেয়, শালু কাপড়টা এমনি জরাজীর্ণ, ধরার সাথে সাথেই ঝুলে পড়বে, বলে গেছিলো যে যতদিন ধরে তোমরা রয়েছে ততদিন কিন্তু এই শালু কাপড় যেন কেউ খোলে না, এই তালা যেন কেউ না খোলে। এইবার ওই বউ যেই চাবিটা দিয়েছে, চাবিটা দেওয়ার সাথে সাথে পক করে খুলে গেছে চিটকিনিটা, মানে খুলে গেছে। আর তারপর একটা ডাসা, আগেকার দিনের ডাসা ছিল, আর এরকম হ্যাশ বলতে ছিল না, এরকম দুটো কড়ার মধ্যে দিয়ে তালা দিয়ে এরকম বড় ঝোলানো আর ডাসা দেওয়া থাকতো। ওই বউ যে ডাসাও খুলেছে, আর ওইটা তো ঝপ করে সাথে সাথে, মানে তালা খোলার সাথে সাথে ওই যে লাল মতন ওই শালু কাপড়ের মোলা, ওর ভেতর মন্ত্রণন্ত্র দিয়ে কিছু একটা সামথিং ও তখনকার দিনে যেটা করার পর ওটা ঝপাত করে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার পর এবার ও ডাসাটা খুলে দরজাটা যখনই খুলেছে, বিশাল একটা তেজ হাওয়া দুম করে ওর মানে অতদিনকার বদ্ধ, ভাবো 20 বছর ধরে ওইটা বদ্ধ রয়েছে, 20 বছর বদ্ধ ঘরটা ধাম করে হাওয়াটা আসবে, এটাই স্বাভাবিক। দাম করে এসে মুখের ওপর পুরো হাওয়াটা পড়েছে। পড়ার পর ওখানে একটা পাখি, মানে একটা ছোট্ট পাখি দেখতে পেয়েছে, সেটা হলো একটা পায়রা, সাদা পায়রা, চোখটা টকটকে লাল, আর একটা পায়রা ওই ঘরের ভেতর ছিল। মানে যে অত হাওয়া ওই সবের মধ্যে, মানে ও একটা ঘোরের মধ্যে চলে গেছে, গিয়ে ও ঘরে ঢুকে যাচ্ছে। ওখানে একটা পাখি বসেছিল, পাখিটা এখন বসে রয়েছে, পাখিটা উড়ে যায়নি। ওই পাখিটার মধ্যে ওই যে বাড়িতে মেয়েটা ছিল, বড় মেয়ে যে হ্যাংড হয়ে গেছিলো, সেই মেয়েটার আত্মা ওই পাখিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঢুকিয়ে ওই ঘরের ভেতরে বদ্ধ করে ওকে পুরো ঘরটাকে বেঁধে টেধে ওই যে পুরো মানে পুরো বেঁধে দিয়ে যাওয়া হয়েছিল, মানে পুরো ব্যাপারটাকে। ঘরটা খোলার সাথে সাথে আর ওই ঘরে যে মুহূর্তে বউটা পা দিয়েছে, একটা অট্ট হাসি, হা 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 করে, মানে মনে হচ্ছে যে মানে কত বছর বাদে মুক্তি পেলে যে আনন্দটা হয়। ধরো কোনো একটা জিনিস যদি তুমি দীর্ঘদিন ধরে বদ্ধ করে রাখো, সে ছাড়া
ধরা পাওয়ার পর কী হবে, মানে সে তো মানে আনন্দে আত্মহারা হয়ে যাবে, হা 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 করে একটা মানে এরকম অট্ট হাসি, হা 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 করে হেসেই যাচ্ছে। বউটা চারদিকে ঘুরে ঘুরে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, ও হা 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 করে হেসে যাচ্ছে। কিন্তু বউটা কি করেছে, বউটা কিন্তু সোজা চলতে আরম্ভ করেছে, মানে ঘরের মধ্যে এক পা দুপা করে 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 যেতে থাকছে। এর মধ্যেই পাখিটা ওরকম মানে খানিকক্ষণ ওরকম একটা হাসি বিগড়ে হাসি হাসলো, হা 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 করে হাসা হলো। হাসার পরে ওই পাখিটা হুশ করে উড়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এই আবহাওয়াটা আবহাওয়াটা এতটা গুমটে, এতটা গরম, মানে এতটা। আর এই ঘটনাটা পুরো ঘটেছে, পুরো একদম ডট ঘটেছে 2:30 থেকে 3টের মধ্যে। পুরো ঘটনাটা একদম নিশুতিরা এই টাইমটাই পুরো ঘটনাটা ঘটেছে। আর এই টাইমটা তোমরা সবাই জানো যে কীরকম টাইম হয়। তো যাই হোক, এই ঘটনাটা ঘটছে তখন রানিং চলছে, এই পুরো ঘটনাটা চলছে সেই সময়। আর এই টাইমটায় পুরো বাড়িটা মানে শুধু যে দক্ষিণ পাশ তা না, ওই পাশটাও পুরো বাড়িটা যেন একটা মানে একটা খুব বিটকেল গরম হাওয়া মানে এসে গেছে, কেমন একটা যেন দমবন্ধ পরিবেশ, অস্থির অস্থির। ওখানে ওর শ্বশুর শাশুড়ি, তারপরে ওই যে একটা ভাইয়ের বিয়ে হয়নি সেই ভাইটা, তারপরে যার বিয়ে হয়েছে সে, সবাই দদ্দর দদ্দর করে ঘামছে। আর সব প্রত্যেকে ভুলভাল স্বপ্ন দেখছে, প্রত্যেকে ভয়ের ভুলভাল স্বপ্ন দেখা স্টার্ট করে দিয়েছে। স্টার্ট করে দিয়ে সব লাফিয়ে লাফিয়ে উঠছে যে কী হলো, এটা এরকম কেন হলো। সবাই উঠে দেখছে বউটা পাশে নেই। এবার সবাই মানে লাফ মেরে মানে ওর স্বামী খাট থেকে নেমে গেছে, নেমে গিয়ে পটাপট লাইট জ্বালিয়েছে। লাইট জ্বালানোর পর দেখছে সবাই বাইরে বেরিয়ে এসছে, মানে ওর মা বাবা, ছেলেটার মা বাবা ভাই সবাই বেরিয়ে এসছে। তখন বলছে যে জানো আমার মানে ওয়াইফ পাশে নেই, কোথায় গেছে এত রাত্রে। সব ঘরের লাইট ফটাফট ফটাফট জ্বালাচ্ছে। আর ওই যে জ্বালাচ্ছে তখন কিন্তু ওই যেহেতু পায়রাটার মধ্যে ওর আত্মাটা ছিল, ও তো বুঝতে পারছে। ও যখন বললাম না হুশ করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল, যখন হুশ করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেছে, তখন না বউটা না মানে পুরো ও তো এক পা করে এগিয়ে যাচ্ছিল, তখন না ও একটা কেমন একটা ঘরের মধ্যে গিয়ে হঠাৎ করে ও ওখানে অজ্ঞান হয়ে মানে ওই ঘরের ভেতরে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে যায়। সবাই তো খুলে দেখছে ওই গেটটাও খোলা, যে গেটটা পার্টিশন দেওয়া হয়ে গেছিলো, বিশাল বড় পার্টিশন, সেই গেটটাও খুলেছে। সেই গেট খুলে যখন সবাই বাড়ির প্রত্যেকটা লোক লাইট জ্বালিয়ে যখন এসে দেখছে বউ ওখানে শুয়ে রয়েছে। সে তো ধরাধরি করে কোনো রকমের দরজাটাকে দিয়ে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে আবার নতুন একটা তালা নিয়ে এসে, এমনি নর্মাল তালা নিয়ে এসে দরজাটা দিয়ে দিল, তাড়াতাড়ি করে দিয়ে ওখান থেকে কোনো রকমে পালিয়ে বেঁচে আসতে পারলে বাঁচে ওরা। তাই বলে তো দৌড়াতে সব পালিয়ে আসলো। পালিয়ে এসে বউটাকে জ্ঞান ট্যান ফিরিয়ে বউটাকে আচ্ছা মতন বললো যে তুমি খবরদার ওই ঘরে যেন আমি তালা দিয়ে এসেছি, আর যেন না যাও। মানে আর বউটা একটু তিতাবাহী টাইপের, মানে একদম কি বলবো, মানে খুব কিছুতেই শুনতে চায় না। যে জিনিসটা ওকে না করা হয় সেই জিনিসটাও বেশি করে। একটু সাইকো প্রবলেম ছিল কিনা জানি না, মানে একটু সাইকো টাইপের বলা যেতেই পারে যে সাইকো। কারণ ওর ভেতরে মানে ও যেটা মনে করবে যে আমি এটা করবো, তার মানে ও এটা করবেই, এরকম একটা ব্যাপার। কিন্তু সবথেকে বড় কথা যে ওই বা কী করতো, ওর ভেতরে তো আত্মাটা ঢুকেই গেছে। সেটা তো মানে একটু পরেই বুঝতে পারবে বউটার ভেতরে, কেন কি ওকে দিয়ে সমস্ত কাজটা করাচ্ছে। এইবার পাখিটা যখন বেরিয়ে গেল তখন অলরেডি ওর ভেতরে আত্মাটা মানে ওর বড় মেয়ে ঢুকে গেছে। এইবার ওকে তো 1000বার বলা দেওয়া হয়েছে যে ঘরে ঢুকবে না। আবার কি করেছে, কিন্তু কেউ রাত্রে ঘুমাতে পারছে না। সেই আগে পুরোনো দিনের মতন সেই দরজা ধপধপ আর বলেই গেছিলো আগেরবার যে তান্ত্রিকরা এসে ওই ঘরটাকে বন্ধন করে দিয়েছিল, বলেছিল যে দেখো মা এটা কিন্তু খুলবে না, ওদের যত দিন যাবে ওরা শক্তিশালী হবে। তো একবার যদি খুলে ফেলো তাহলে কিন্তু বিপদ আর আটকানো যাবে না। কিন্তু খুলে ফেলেছে, 20-21 বছর বাদে গিয়ে এই দরজাটা খুলে ফেলেছে, এখন কিছু করার নেই। তো এবার আরও শক্তিশালী নিয়ে এসেছে। আগে যা কী আওয়াজ হতো তার 3 ডবল আওয়াজ হচ্ছে। বাড়ি মনে হচ্ছে পুরো কাঁপিয়ে রেখে দিচ্ছে। গ্রাম পুরো একদম নির্ঝুম হয়ে গেছে, সবাই কানে কানে সবাই লটে গেছে। আর এই মুহূর্তে এই বুড়োটা যেন কোথায় চলে গেছে, মানে ওই যে পূজারি ছিল, পূজারিটা আবার কোথায় কতদিনের জন্য চলে গেছে। মানে এগুলো কিন্তু সব একটা মানে কী বলবো, এটা কোনো না কোনোভাবে একটা ছকের মধ্যে দিয়ে চলছে। বুড়োটা কিন্তু যাওয়ার কথা না, বুড়োটাও চলে গেছে। ভালো কথা, এবার গ্রামের সবাই মোটামুটি জেনে গেছে যে এরকম কাণ্ড ঘটেছে। আর দেখবে গ্রামে এগুলো জানার পর একটু বেশি মানুষ ভয়ে থাকে, রাত্রে বেরোয় না, এরকমই হচ্ছে, এরকম দিনের এরকম হচ্ছে। যাই হোক, ভালো কথা। এবার কি হয়েছে, এবার মানে বউটাকে যেহেতু ঘরে এনে রেখে দিয়েছে, আর যেতে না করেছে পরের দিন। আর প্রতিদিন রাত্রেবেলা প্রত্যেকে ভুলভাল স্বপ্ন দেখছে, কেউ ঘুমাতে পারছে না। মাঝরাতে ঘুম ভেঙে ভেঙে উঠছে, বিভিন্ন আওয়াজ হচ্ছে, এমন আওয়াজ হচ্ছে, কখনো হা 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 করে হাসছে, কেউ কখনো করে গুংড়ে কাঁদছে, মানে এক এক রকম বিভৎস আওয়াজ দিয়ে হচ্ছে, মানে খুব বাজেভাবে। তো কেউই ঘুমাতে পারছে না, রাত্রে হলেই ঘুমানো যাচ্ছে না। সবাই মানে দুপুর যতটা পাচ্ছে সকালের দিকেই রেস্ট নিচ্ছে, কারণ রাত্রের পর ঘুমানো যাচ্ছে না। আর অন্য তান্ত্রিকদের খবর দিয়েছে, মানে আরও ভালো, মানে আগের থেকেও ভালো সব তান্ত্রিকদের সঙ্গে ওরা যোগাযোগ আরম্ভ করেছে যে কে এই বিষয়টা করতে পারে, মানে জানতে পারে। তো এরকম ডেট দিয়েছে, তান্ত্রিকরাও ডেট দিয়েছে, 3-4 জনকে ডেকে এনেছে, 3-4 জনের ডেট দিয়েছে যে এই দিনে আমরা যাব। ভালো কথা। এর মধ্যে বউটা কি করেছে, বউটার ভেতরে তো ঢুকে রয়েছে, বউটাকে দিয়ে রাত্রিবেলা আবার উঠিয়েছে। যেহেতু তালা দিয়ে দিয়েছে, আবার বউটাকে উঠিয়েছে। বউটা এবার তো ওর শাশুড়ির চাবিটা শাশুড়ি সবসময় সঙ্গে করে রাখতো, এবার বউটা তো নিয়ে আসতে পারবে না। বউটা আস্তে আস্তে কোন এক ফাঁকে গিয়ে সাবানের মধ্যে ছাপ করেছে, মানে এই চাবিটার ছাপ নিয়ে সেটা দোকান থেকে চাবি বানিয়ে, মানে কতটা ডেসপারেট বউটা, তাহলে তোমরা ভাবো। শুধু ডেসপারেট বলা ভুল, মানে এতটাই মানে সাংঘাতিক সাইকো কাজ করে ওর মাথার মধ্যে। আর বউটা গিয়ে ওই চাবিটাকে বানিয়ে আবার গেছে, গিয়ে ওই বউটা মানে যা মানে ওকে বলেছে করতে, ওর তাই করছে। ও গিয়ে বলেছে যে ওর একটা বললাম না যে একটা আলাদা ট্যাঙ্ক ছিল ঠাকুর ঘরের, মানে ওর যেখানটায় ঠাকুর রাখতো তারই পাশে রেখে দিয়েছিল। আর ওই
দৈপায়ন মহারাজের ওই পা ধোয়ার জল, মানে এটা ভাবাই অতীত, মানে এটা যে কি, মানে সেই রকম একটা ব্যাপার, মানে সাংঘাতিক ঊর্জা কাজ করে দৈপায়ন মহারাজের পা ধোয়া জল। তো সেটাও একটা শক্তিশালী জিনিস। ওই বউটাকে বলেছে, ও যেহেতু ছুতে পাচ্ছে না, ও তো ছুতে পারবে না, ওকে বলেছে যে এই বাস্কটা থেকে, কারণ ওখানে গীতা মিতা অনেক রকম ঠাকুরের বই টই ছিল, তাই জন্য ওখানে ধরতে পারবে না বলে ওই বউটাকে দিয়ে ওই জলটাকে নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়েছে। বউটা টেবিলের উপর আবার রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গিয়ে ওরকম টেবিলের উপরে রেখে যখন সবাই খুঁজে পায় না, তখন দেখছে উঠোনের মাঝখানে পড়ে রয়েছে বউটা। আবার রাত্রিবেলা তাকে টেনে টুনে নিয়ে এসে, কোনো রকম অস্বাভাবিক কিচ্ছু বউটার মধ্যে কেউ দেখতে পায়নি, কেউ না মানে কেউ না। এইবার যেরকম হয়তো তান্ত্রিকদের তো এক এক রকম মানে সময় থাকে, কখনো ধরো কোনো একটা ওদের লগ্ন থাকে যে এই টাইমটা এই জিনিসটা কাটানোর জন্য ঠিক হবে, সেরকম তান্ত্রিকগুলো বলেছে, তান্ত্রিকটা একদিন একটা ডেট দিয়েছে, সেই ডেটে যখন পা দিয়েই বউটাকে দেখে বুঝতে পেরে গেছে যে ওর ভেতরেই ওর মেয়ে রয়েছে। যেটা আমরা বুঝতে পারবো না, সেটা কিন্তু তান্ত্রিক ফান্ত্রিক এরা বুঝতে পারবে, যারা এই সব ঝাড়ানো পোচানো করে তারা বুঝতে পারে। তো সে বুঝতে পেরেছে যে, মানে রীতিমতন বুঝতে পারছে যে কেউ একজন মানে ওর ভেতরে রয়েছে। থাকার পর যথারীতি এসছে, ওখানে বিশাল যজ্ঞের আয়োজন করেছে, পাড়ার লোক পুরো ঢলে পড়েছে দেখার জন্য, কারণ এটা স্বাভাবিক, পাড়ার মধ্যে এরকম কিছু হলে সবাই ঢোল মানে দেখার জন্য সব ছেকে আসে। আর এই ঘটনাটা তো আজকে না, আজকে বহু বছর আগেকার, সবাই বড় বড় ছেলেরা হয়ে গেছে, তাদের নাতিপুতি হয়ে গেছে, সবাই ইন্টারেস্ট পেয়েছে কতটা গল্প, এটা একটা গল্পর মতন, সবাই শুনেছে ঠাকুমা দাদুর কাছে, ওই শুনে টুনে সবাই এসছে, এসে বাড়ির উঠোন তো ভর্তি, রাস্তায় পর্যন্ত পাঁচিলের ওপর উঠে পর্যন্ত লোকজন দেখা আরম্ভ করেছে। এইবার বউটাকে যখন আর দেখবে, যখনই এইসব মানে নেগেটিভ শক্তির বিরুদ্ধে যেসব মানুষগুলো থাকে তাদের উপর ক্রোধ জন্মায়। এইবার বউটার হলো তখন ওই মেয়েটা মানে এতদিন কিন্তু শান্ত ছিল মানে শান্তভাবে রেখেছিল বউটা, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলাও ছিল না, কিছু না, শুধু বউটা ও যেরকম বলতো ও সেরকম কাজ করতো, তার বাইরে কিন্তু কোনো দিনের জন্য স্বামী বলো, শাশুড়ি বলো, শ্বশুর বলো, দেওর বলো, কেউ কিন্তু ভয় পায়নি বউটাকে দেখে, বা কোনো রকম মনেও হয়নি বউটাকে দেখে যে ওর কোনো প্রবলেম হচ্ছে বা ওর ভেতরে কোনো আত্মা ভর করেছে। হঠাৎ করে বউটা নাচ আরম্ভ করেছে, সে শাড়ি টাড়ি খুলে নাচছে, চুল খুলে নিয়ে এরকম করছে, তখন বাড়ির লোকরা বুঝতে পেরেছে এর ভেতরে কিছু একটা ঢুকে গেছে বা কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। ওই যে আগেকার সাধু সন্ন্যাসীরা বলে গেছিল যে মৃত্যু অনিবার্য, ভেবেছে হয়তো বউটাকে বাঁচাতে পারবে না, সে তো কান্নাকাটি পড়ে গেছে। তখন সব আরও তো অনেক তান্ত্রিক এসেছিল, তান্ত্রিক এসে ওকে যখন ওই বসিয়েছে, ওর মানে যেখানটা আসন করে দিয়েছে সেই আসনে বসানো হয়েছে। বসানোর পর এবার একটা কথা বলি, অনেকক্ষণ মানে ভিডিওর প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে ওর মা বাবা কিন্তু প্রপার জানতো না যে মেয়ে কী জন্য মারা গেছে। মা বাবা গেস করেছিল যে ওই যেহেতু বকাবকি করেছে দৈপায়ন মহারাজকে, ওর ভালো লাগে, ও বিয়ে করতে চাই, এগুলো বারবার বলতো যে মা আমি বিয়ে করবো, আমি না দৈপায়ন মহারাজকে আমার খুব ভালো লাগে, আমি ওনাকে বিয়ে করবো, এইসব কথা বলতো, বাবা মা খুব বকাবকি করেছে। ও ভেবেছে যে অভিমানে, ওর মা বাবা কিন্তু জানতো যে অভিমানে ও মারা গেছে। ওর মা বাবা কিন্তু আসল কারণটা জানতো না, আসল কারণটা এবার জানতে পারবে, মানে আসল মানে একদম কারণটা জানতে পারবে। এইবার বলছে যে তখন ওকে বসানোর পর বলছে তুই কে, তখন ওর নাম বলেছে, তখন বলছে তুই কী জন্য মরেছিলি সেটা বল, আর কেন এখানে ঘুরে বেড়াচ্ছিস, তুই মরেছিস যখন, তুই যখন নিজের ইচ্ছায় মরেছিস, তাহলে তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? তখন বলছে আমি ওই জলটার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমি ওই জলটা নিলে আমার আর কিছু চাই না। বলছে ওই জলটা কিসের, আর তুই মরেছিস কেন, তুই কি তোর মা বাবা বকেছিল, তোর মা বাবা তো বলছে তোর মা বাবা তোকে বকেছিল, ওনাকে এই ধরনের মনোবাঞ্ছা এনেছিলি বলে তোর মা বাবা বকেছিল, তাই কি তুই মরেছিস? বলছেন না, তাহলে কি জন্য মরেছিস? ওর মা বাবাকে বলেছে ঠিক আছে, দৈপায়ন মহারাজকে আমি বলেছিলাম, দৈপায়ন মহারাজকেও বলেছে, সেখান থেকেও নেগেটিভ অ্যান্সার পেয়েছে, মা বাবাকেও বলেছে। এইবার ওর বিয়ের জন্য মানে ওনাকে ও বিয়ে করবে বলে একদম মানে ওর মাথার মধ্যে গেঁথে নিয়েছিল যে বিয়ে করবো, না হলে আমি নিজেকে শেষ করে দেবো। আর ওই জলটা ও নিজের কাছে রেখে দিয়েছিল, যে ওটাকে ও স্বামী হিসেবে, মানে ওই যে জলটাকে স্বামী হিসেবে ও মনে করতো, আর প্রতিদিন ওই পা ধোয়া জলটা খেতো, যেটা কেউ ওর মা বাবা জানতো না। আসল ঘটনাটা হলো এই পা ধোয়া জলটা কথা ওর মা বাবা জানতো না, কিন্তু বিয়ে করবে এটা জানতো, তো বিয়ে করতে চায় এটাও জানতো। ওই যে জলটা, ও জলটার জন্য ওই অতিরিক্ত আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, এত বছর ধরে যেতে পারেনি ওই শুধুমাত্র জলটার জন্য। সেই দিন আজ থেকে 20 বছর আগে যদি ওই তান্ত্রিকগুলো ওকে এইভাবেই জিজ্ঞেস করতে, হয়তো ওর নিষ্কৃতি হয়ে যেত, কিন্তু যেহেতু ওরা জিজ্ঞাসা করেনি, ভূতে উপদ্রব করছে এরকম করছে, ওরা ঝাড়ফুঁক করে বন্ধ করে দিয়ে চলে গেছে, এর বেশি কিছু আর করেনি। তো আসল হলো ওই জলটা। এবার ওর মা বাবা জানতে পারে জলের কথা জানতে পেরে তখন ওর মা বাবা ওখানে, মানে যেহেতু ওর মা বাবা দুজনে উপস্থিত, ওর দাদা সবাই উপস্থিত, সবাই তো জানতো, সবাই ওকে কোশ্চেন করতে থাকে, মানে প্রশ্ন করে যে দৈপায়ন মহারাজ তো একদম মানে নারী স্পর্শ করতো না, ও বিরোধী ছিল, মানে পুরো একদম যবে থেকে মানে করেছে তবে থেকে উনি বিরোধী, আর এক নিষ্ঠাভাবে উনি এইটা পালন করেছে, কোনোদিন একটা নারীকে একটা আঙুলের ডগা দিয়েও ছোঁয়নি, তাহলে তুই কী করে ওনার পায়ে ধোয়া জল নিয়ে আসতে পারলি? বলছে ও তখন ওই বুড়োটার নাম বলেছে, যে ওরও জানে আমি নিয়েছি, আমি সত্যি কথা বলছি, আমি নিয়েছি, যখন উনি রাত্রে ঘুমাচ্ছিল আমি চুপি গিয়ে আমি ওনার পা ধোয়া জল নিচ্ছিলাম, সেটা দেখে ফেলে ওই বুড়োটা। বলছে তখন জানতে পারে ও তখন ওই মানে ওঝা আরও অনেক প্রশ্ন করে, বিভিন্ন রকম প্রশ্ন করার পর ওকে বললো তুই তাহলে কীভাবে যাবি বল, কী করতে হবে বল? বলছে আমাকে শুধু ওই জলটা খেতে দিলেই হবে, আমি মানে খুব পিপাসা, আমার ভেতরে খুব পিপাসা। তো যাই হোক ওই জল তো ওকে খেতে দিল। আর মানে যখন ছাড়া পেয়েছিল, যে মুহূর্তে ছাড়া পেয়েছিল, বলেছিল না 20 বছর বাদে যদি ছাড়া পায়, মানে যত দিন যাবে তত তেজ বাড়বে, যদি ছাড়া পায় তাহলে কিন্তু রক্ষা নেই। গ্রামেও কিন্তু বিভিন্ন রকম তছনছ হতো, কখনো বাঁশঝাড় ভেঙে পড়তো বিনা কারণে, ঝড় নেই ঝাপটা নেই কিছু না, কখনো গাছের ডাল ভেঙে পড়ছে, কখনো আম গাছের ডাল, মানে যখন তখন গাছের ডালগুলোই ভেঙে পড়তো,
যখন তখন। তো ওই জন্য গ্রামের লোকরাও আরও বেশি কৌতূহলী হয়েছিল এগুলো দেখার জন্য, সমস্ত ঘটনা জানতে পেরে ওই বুড়োকে ডাক করাতে নিয়ে যায়, মানে গ্রামের লোকরা বুড়োর খোঁজে যায়, গিয়ে জানতে পারে যে বুড়োও বাড়িনি, মানে ওই যে পুরোহিতটা ওই ইয়ের পুরোহিত সেও বাড়িনি। তো যাই হোক কিছু করার নেই, তাহলে আর তখনই আসতো, তখন তো আর আসতে পারিনি। তো ওকে তখন বলা হয় যে মা তোমাকে আমি সেই জল দেবো, সেই জল তুমি নাও, সেই জল তুমি গ্রহণ করো, করে তুমি বলো কী করতে হবে। বলছে মানে ও আর কিছু বলে না, তখন ওর মা বাবা সবাই মিলে ঠিক করে যে গয়ায় গিয়ে পিণ্ড দেবে, দিয়ে ওর আবার নতুন করে পুনরায় শ্রাদ্ধ শান্তি করলো, করে সমস্তভাবে একদম নিখুঁতভাবে যা যা করতে হলো সব নিখুঁতভাবে করার পর একদম পুরো একদম নির্মূল করে দিল। আর ও শুধুমাত্রই ওই জলটুকুনির জন্যই ও ঘুরে বেড়াচ্ছিল, তার বাইরে কিচ্ছু নয়। ওই জলটা পাওয়ার সাথে সাথে ও কিন্তু কারোর ক্ষতিও করেনি, কোনো রকম ক্ষতি করেনি। ওই জলটা নেওয়ার সাথে সাথে ও নিজেও চলে গেল গয়ায় গিয়ে গয়া ফায়ায় গিয়ে পিণ্ড দান দিল, দিয়ে টিয়ে একদম নির্মূল করে দিল। নির্মূল করার পরে গ্রামবাসীরা সব মানে পুরো গ্রামটা একদম মানে ওই যে গা ছমছমে রাত্রে ব্যাপার এইগুলো সব মিটে গেল, টোটাল জিনিসটা মিটে গেল। মিটে যাওয়ার পর ওর মা বাবা যেহেতু কৌতূহল ছিল যে এটা কীভাবে সম্ভব, গ্রামের লোকরা জানতে পারলে আমার মেয়েকে তো পিটিয়ে মেরে দিত, পুড়িয়ে মেরে ফেলতো, কৃষ্ণ নয় দৈপায়ন মহারাজ বলে কথা, এইরকম মানুষের কাছে একটা সান্নিধ্য পাওয়াটাই আলাদা ব্যাপার, মানে এইরকম এটা একটা মাথার মধ্যে ঘুরছিল। তাই জন্য উনি কী করলো, বেশ অনেক দিন বাদে যখন বাড়ি ফিরলো খবরাখবর নিচ্ছিল যে বাড়ি এসেছে কিনা, বাড়ি আসার পর যখন গেল, গিয়ে ফার্স্ট ওর মা বাবা ওখানে দাঁড়িয়েই জিজ্ঞেস করলো যে আমার মেয়ে এরকম পা ধোয়া জল। তখন ওই বুড়োটা বলছে আপনি কী করে জানলেন, সাথে সাথে প্রশ্ন করছে আপনি কী করে জানলেন, এই কথা তো আপনার মেয়ে আর আমি ছাড়া কেউ জানে না, আর আপনার মেয়ে তো অনেকদিন আগে মারা গেছিলো, তাহলে আপনি কী করে জানলেন। তখন বলছে আমার এরকম ঘটনা, তখন ওই ঘটনাটা পুরোটা বললো যে ওর বৌমার দ্বারা এরকম হয়েছে। সবটা বলার পর বলছে আপনার বৌমা একদিন এরকম রাত্রেবেলা লুকিয়ে চুরিয়ে এসেছিল মন্দিরে, আমি তখন ওকে সাবধান করেছিলাম যে এরকম করতে না, বা এরকম কোনো কিছু যেন না করে। তো যাই হোক যা হয়েছে তখন ওই পুরোহিতার কাছ থেকে জানতে পারলো ওর মেয়ে যা বলে গেছে, মানে বলে গিয়েছিল সবটাই সত্যি আর সবটাই মানে ঘটেছিল, এরকমই কিছু ঘটেছিল। ঘটার পর সবটা জানতে পেরে একটা মনের ভেতর আবার নতুন করে কষ্ট হলো, মানে প্রথম ছোটো তো ভয় পেতো, মেয়েকেই ভয় পেতো। তো যাই হোক তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তারপর আবার সংসারটা ঠিকঠাক হয়ে গেল, আর ওইদিকেই বউটাও একদম ঠিক হয়ে গেল। আর বউটা পরে বুঝতে পারলো নিজের ভুল, কিছু জিনিসে ভুল। প্রথমেই তো ওর গায়ে ঢোকেনি, প্রথমেই তো ভূত হয়ে যায়নি, প্রথমে ও খুব নিজেই অবাধ্য ছিল, আর নিজেই খুব মানে কিউরিসিটি কাজ করতো তার, যে আমি এটা করবো সেই ব্যাপারটা ওর চলে গেল, যে ও বুঝতে পারলো যে ও ভুল করেছে, এত কিছু আজকে হ্যাপাটা হলো শুধুমাত্র ওই বউটার জন্য। সবটা বুঝতে পেরে ও নিজেও পুরো চুপচাপ হয়ে পুরো একদম শান্ত হয়ে গেল। এইভাবেই তারপর পরিবারটা নিজের মতো নিজেই ওখানে বসবাস করতে পারলো। আর ওই দক্ষিণ দিকের যে জায়গাটা, সেই জায়গাটাও তারপর থেকে ব্যবহার করতে পারতো। আর ওই যে বড় গাছটা ছিল, অশ্বত্থ গাছ না বট গাছ ছিল, ওই বট গাছটা কেটে ফেলা হয়েছিল পরবর্তীকালে, কেটে ফেলে একদম মানে নির্মূলভাবে সবটাই ক্লিয়ার হয়ে গেছিলো। আর খুব সুন্দরভাবে তারপর থেকে মানে চলতে থাকলো। আর পরবর্তী আরও যত দিন গেছে তখন কৃষ্ণ মন্দিরটা যেহেতু ওই পুরোহিতটাও মারা গেছিলো, আর ওইটা একটা মানে যেতে সবাই ভয় পেতো করতো, আস্তে আস্তে ওটা পৌর টাইপের হয়ে গেছে, মানে কৃষ্ণ মন্দিরটা পৌর টাইপের হয়ে গেছে, ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে গেছে। তো যাই হোক এই ছিল আজকের গল্প। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভয় লেগেছে নিশ্চয়ই আশা করি, একটু তো ভয় লেগেছে, আমি নিজেই মানে যখন শুনছিলাম আমারও ভয় লাগছিল খানিকটা, কিছু জায়গায় তো ভয় লেগেইছে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থেকো। আচ্ছা তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু ইউটিউবে একটা জিনিস আমি তোমাদের খেয়াল করলাম, আমার ভিউয়ার্স কিন্তু প্রচুর, আমি তোমাদেরকে এইখানটায় দিয়ে দিচ্ছি, আমার কিন্তু প্রায় 400-450 করে আমার ভিডিও তোমরা দেখছো, কিন্তু লাইক কেন করছো না, এটাই হলো আমার প্রশ্ন। তোমরা তো আমার ভিডিও ভালোবাসছো, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা তো আমাকেও ভালোবাসছো, আমি তো দেখতে পাচ্ছি, কারণ তোমরা তো আমার ভিডিও দেখছো, স্ক্রল করছো, দেখছো, ওখানে 400-450, কখনো 200, 250, 70, 80, আমি বলবো না সবসময় হাই 70-80তেও রয়েছে, এরকম আমার ভিডিও যাচ্ছে। তো তোমরা দেখছো, এত লোক দেখছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, কিন্তু কেন কমেন্ট আর লাইক করছো না? একটা লাইক আর কমেন্ট করে দাও না প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো কেমন লাগলো বলো আমার ভিডিও, তো ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাও তোমাদের কার ভয় লেগেছে। ভয় কি লেগেছে? আমার কিন্তু ভয় লেগেছিল, তোমাদের কি ভয় লেগেছে? তো জানাবে কিন্তু অবশ্যই। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, নাহলে কিন্তু গল্প বলাই বন্ধ করে দেবো। আমি জানি অনেকে গল্প বলছে, আমার ভয়েস হয়তো অতটাও তোমাদের কাছে ফ্লেভার নাও হতে পারে, মানে অতটাও ভালো নাও লাগতে পারে, তো দেন আমি যখন পারবো তখন গল্প বলবো তোমাদের। তোমরা জানোই আমার চ্যানেলটা কিরকম, রান্নাও হয়, গল্পও হয়, সব কিছুই করি তোমাদের সাথে, আমার মানে সব কিছুই শেয়ার। তো বলো বন্ধুরা, গল্পটা ভালো লাগলো তো? আমি বলেছিলাম না তোমাদের ভালো লাগবে, আর এই গল্পটাই কিন্তু আমরা একটু ভয়ও পেয়েছো, সত্যি করে বলো ভয় পেয়েছো কিনা? তো যাই হোক, তাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই গল্পটা যাওয়ার আগে আমাকে দিয়ে যাওয়ার জন্য। তার কাছ থেকে অনেক গল্প শোনার ইচ্ছে ছিল, সে অনেক গল্প জানে, সত্যি কথা বলতে সেও অনেক গল্প জানে, বলেছিল তোকে বলবো, তো সেটা আর হয়ে উঠলো না, দুঃখিত। মানে আমার ব্যাড লাক বলতে পারো, যে কখনো আর গল্প শোনা হবে না। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো টাটা, নেক্সট আবার ব্লগ নিয়ে আসি। যেতে একটা কথা বলে যাই, ঠাকুমার শরীরটা খুব খারাপ, খুব তো দেন এখন যেহেতু ঠাকুমার শরীর খুব খারাপ, তাই জন্য হয়তো ঠাম্মা গল্প বলতে পারছে না, বা কবে আবার গল্প বলবে সেটাও আমি জানি না। তবে আরেকটা গল্প রয়েছে, সেটা দ্রুত ছাড়বো, মানে এটার পরে, এই গল্পটার পরে আবার ছাড়বো আরেকটা গল্প। তো যাই হোক, তখন গল্পটা ছাড়ার পর আবার কবে গল্প আসতে জানি না, তবে হ্যাঁ আমি মাঝখানে গল্প বলবো। আমি আরও যেগুলো কালেক্ট করার চেষ্টা করছি সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো আমার নিজের ভয়েসে গল্পগুলো শেয়ার করবো। ঠাকুমার গল্পটা আবার অনেকদিন পর বাদে আসবে, কারণ ঠাকুমার শরীর প্রথমেই বললাম শরীর একদম ভালো না, তো কী হবে না হবে জানি না, আর গল্প শোনা হবে কিনা ঠাকুমার কাছ থেকেও আর গল্প শোনা হবে কিনা জানি না। তো ঠিক আছে, সবাই মানে কথায় আছে না, বিপদ যখন আসে সব দিক থেকে ধেয়ে আসে, তো ঠিক আছে,
সব কিছুর সাথে মানিয়ে তো নিতে হবে, মেয়ে বলে কথা, মানাতে তো হবেই। হাসি মুখে জোকার হওয়াটাই তো মেয়েদের ধর্ম, আর সেটাই তো হয়ে এসেছিলাম, এখনও হচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, সব কিছু শুধু এটুকুই বলবো, তার কাছ থেকে অনেক গল্প শোনার ছিল, অনেক কথা বলার ছিল, তো ঠিক আছে, হলো না, আজ হলো না। তো আমার জায়গায় অন্য কেউ না কেউ শুনবে হয়তো হয়তো সেও বা কখনো তোমাদের শুনিয়ে দেবে কোনো না কোনোভাবে। তো চলো, টাটা।